কি মনে হয় যে আজকের ডেটে গোটা ভারতবর্ষে যা ঘটতেছে সেটা কোথাও আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হইতেছে কি? আর এটা নিয়ে যে বাদ বাকি যে কথাবার্তাগুলি যে কোন জায়গায় কোন একটা জেনজি মিসবিহেভ করছে বা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বা কেউ কেউ বলছে যে ফরেন ফান্ডেড, ইটস এ পার্ট অফ দ্য গেম। রিসেন্টলি আমরা দেখতে পাইছি কমনওয়েলথ গেমসে যারা এই মুহূর্তে মেডেল পাইছে তার মধ্যে নর্থ ইস্টের একটা আমরা ছোট্ট গল্প দেখতে পাইছি যেখানে খুব একটু ইনসাল্ট ফিল করছে সেই খেলোয়াড়। স্টুডেন্টসরা দুঃখটা আমিও বুঝি যে তারা কোন জায়গায়, যেমন নিটের আমার রিলেটিভের মধ্যেই আছে বা আমার অ্যাপ ইউজ করে মেবি আমার কানেকশনে আছে, এমন তারা খুব বাজেভাবে মেন্টালি এফেক্ট হয়েছে জিনিসটাতে। জিনিসটা খুবই এফেক্টিভ, মানে আমিও জানি ধর্ম আমার, আমি মুসলিম হইতে পারি, আমি হিন্দু হইতে পারি, এই যে ধর্মের একটা পোশাক আমি পইরা আমার দেশটারে পরিচালনা করতেছি, সেখানে কোথাও কি নতুন প্রজন্ম আমার পরে যে তোমার পরে যে প্রজন্ম হইতেছে তাদেরকে কোনো লাভ হইব? তোমার আজকের ডেটে কি মনে হয়? নমস্কার, আজকে টক উইথ ঋতু এপিসোডে আমার সঙ্গে যে দুজন আছে তারা আমি যেরকমভাবে চিনি তার থেকেও বড় কথা, আজকের এপিসোড ৭৫তম একটা পর্ব আমরা, এবং ৮০তম স্বাধীনতা দিবসে এই দুজনের পাওয়া মোটের মোট সৌভাগ্যের ব্যাপার, কি কর। আমার সঙ্গে আছেন আমার মানে চিরকালের বন্ধু বুদ্ধদেব সাহা, তিনি পেশায় শিক্ষক এবং একজন নাট্যশিল্পী, এবং সঙ্গে আছেন আমাদের একদম যুব সমাজের এই মুহূর্তের ট্রেন্ডিংয়ে যিনি আছেন দীপরাজ বিশ্বাস। তিনি একজন ইঞ্জিনিয়ার ছাত্র এবং এই মুহূর্তে ওনার অনেক ভাবনা চিন্তা, তা নিয়ে আমরা কথা কমো। প্রথমে যেহেতু আজকে স্বাধীনতা দিবস নিয়ে এই আলোচনা, প্রথমে তো অবশ্যই জানতে চাই, এটা খুব সাধারণ একটা প্রশ্ন, তোমার কাছে স্বাধীনতা মানে কি? প্রথমে শুরু করি জেনজিরে দিয়া। নমস্কার, থ্যাংক ইউ আজকে আমার এখানে কর্নার লিগা। সো আজকে যেই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা মানে কি, এটা নিয়ে আমি কথা কইতে যদি চাই, স্বাধীনতা আমার কাছে এটা আমি কতটুকু ভাবতে পারি, কতটুকু চিন্তা করতে পারি, ওই চিন্তাটা কইটা কীভাবে আমি কথাটা এক্সপ্রেস করতে পারি, ওইটাই আমার কাছে স্বাধীনতা। কোনো জিনিস ভাবলাম কিন্তু এই জিনিসটা আমি খুললে কইতে পারলাম না, ওইটা আমার কাছে স্বাধীনতা না। কোনো একটা জিনিস আমি করার প্ল্যান করছি, ফর এক্সাম্পল আমি একটা বিজনেস শুরু করছি, ঠিক আছে, বিজনেসটা ইম্প্যাক্ট কেমন হইব, এটা নিয়ে কে কেমন ভাববো কি না, আমি কেমন ভাবি, সোসাইটিতে কেমন রিফর্ম কেমন চেঞ্জ আইব, ওই জিনিসটারে আমি কেমনে তুলে ধরতে পারি, তাও উইথাউট এনি ইন্টারভেনশন অফ এনি কাইন্ড অফ আমার ফ্রিডমে আমি কেমনে করতে পারি, ওইটা একটা আমার কাছে স্বাধীনতা। আর স্বাধীনতা আরো অনেক প্রকারের আছে, যেমন আচ্ছা বাকি আমি শুনে নিই, তারপরে আমি আরো আমি কমু। অনেক দিনের একটা মানে পরিকল্পনা যে আমরা পডকাস্টে বোম এই স্বাধীনতার প্রাক লগ্নে বা কইতে পারো আজকের দিনে যেভাবে তোমার এবার যেভাবে আজকের এপিসোডটাতে পাওয়া, এই বিষয়টা নিয়ে দুই লাইনে যদি একটু কও আর কি, মানে টক উইথ ঋতুর বিষয়ে পরে আইতাছি। তোমার স্বাধীনতা মানে কি? না, স্বাধীনতা মানে টক উইথ ঋতু নিয়ে কথা কওয়াটাও, কারণ আজকে প্রবাবলি 75th এপিসোড, আজকে হ্যাঁ 75th এপিসোড। তো এই যে 75th এর আগে, তার আগে প্রমোশন, তার আগে যখন টক উইথ ঋতুটা ইউটিউবে না, টক উইথ ঋতুটা ঋতুর এখানে যখন টক টক করে করা ছিল, তখন টক উইথ ঋতুর কনসেপ্টটা তোমার মাথায় প্রথম আসে এবং তারপরে তুমি আমারে হুইচ ওয়াজ গুড। মানে আমার একটা তখন ডাউট ছিল যে এতটা দূর কি যাওয়া সম্ভব হইব, তো তারপরের থেকে 75th এপিসোড, তার মানে ইট ইজ অলসো আ কাইন্ড অফ ফ্রিডম। ওকে, তুমি যে ফ্রিলি নিজের মতো করে নিজের ভাবনা দিয়ে এটারে সাজায় সেরা এই পর্যন্ত নিয়ে আসো, দ্যাট ইজ অলসো পার্ট অফ ফ্রিডম। তাহলে টক উইথ ঋতুতে আয়া কেমন লাগলো? ইটস ওয়ান কাইন্ড অফ হোম কামিং, মানে আবার বাড়িতে ফিরাওয়া। যে যে মানুষটার কনসেপ্টের এতদিন আমি ইউটিউবে দেখতাম, আবার আজকে তার সাথে একটু নিজে এখানে থেকে কথা বলা, সো খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। মানে আজকেরটা যেরকম লাস্ট মিনিট প্রিপারেশন, ওটা আমিও ভাবছিলাম না। সো ভালো জিনিস হয়তো বা মাঝে মধ্যে এরকম ভাবে হঠাৎ হয় এবং
তার সঙ্গে তোমার স্বাধীনতা? স্বাধীনতার মানে ডেসক্রিপশন সংজ্ঞা যেটাই কও, মানে যেটা আমাদের এই Gen Z। দীপজয় আমাদের জেনজি দীপজয় যেটা কইলো দীপরাজ। দীপরাজ সরি দীপরাজ যেটা কইলো ওটার থেকে ডিফারেন্ট কিছু না। হ্যাঁ, অবভিয়াসলি একটা হলো আমার চিন্তার স্বাধীনতা, একটা হলো আমার চিন্তাটা আমি যখন আমাদের ইয়েতে মানে এক্সিকিউশনে কাজে লাগাই, সেই সময় আমার আশেপাশের যা যা সিচুয়েশন এগুলিরে ট্যাকেল করতে পারা কিংবা না পারা, সেগুলির প্রবলেমেটিক জিনিসগুলোরে কম ফেস করে যত ভালো করা যায় ওইটাতে ফোকাস করা যায়, এই সম্পূর্ণটা নিয়েই আমার কাছে আমি এটারে কম ফ্রিডম। ওকে, ঠিক আছে, আমি একটা কাজ করতে গেলে যদি আমি এখান থেকে হাইটটা নিচে যেতে গেলাম, আমার 5টা জায়গায় যদি আমি পড়ে যাই কিংবা আমার যদি কোনো জায়গায় আটকে যাই এবং এটা যদি পরিমাণ বেশি হয়, তখন একটা ডাউট হয় যে আমরা কি আসলে ফ্রি, আমরা কি আসলে মানে ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিবাদে শুধু ডিপেন্ডেন্ট। সো ফ্রিডম মানে এটাই। আচ্ছা, যেহেতু সোশ্যাল মিডিয়া এবং আমরা প্রত্যেকটা সময় মোবাইলের আবদ্ধ, আমরা আগে যেরকম নো ডাউট যে আমাদের একটা পিরিয়ড গেছে যে আমরা টিভিতে নিউজ দেখে আমরা জানতে পারতাম যে এক্স্যাক্টলি কি হইতাছে, কিন্তু এখন আমরা ডিপেন্ড কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার যারা আছে তারা দেখাইতেছে, আমরা এটা দেখতেছি। আমাদের মতে মানে যেহেতু টক উইথ ঋতুর কোনো গডফাদার নাই, আজকের এপিসোডের পরে কি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা যদি কারোর কাছে আঘাতের মতো বা টার্গেটের মতো লাগে, আই এম সো সরি, আমার কিছু করার নাই। খুব চেনা একটা কোড আনকোড একটা টেকলেন গদি মিডিয়া, যেখানে এই মুহূর্তে দাঁড়ায় আমরা অনেক নিউজ পাইতেছি, অনেক জিনিস দেখতেছি, কইতেছে কোনো একটা দল বা কোনো একটা জায়গার কথা মতো এই আমাদের খবরটা পরিচালনা করা হয়। সেই জায়গায় দাঁড়ায় এবারে জেনজি, তোমার কি মনে হয় যে আজকের ডেটে গোটা ভারতবর্ষে যা ঘটতেছে সেটা কোথাও আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হইতেছে কি? না মানে এই যে মিডিয়াটা নিয়ে কথা কইছো, এটা 100% এটা তো এখন খুব ট্রেন্ডে চলতেছে সবখানে। ইভেন এটার একটা জেনজিটা আমি কম আমি, ঠিক আছে, আমরা জেনজির মধ্যে এটা খুব চলতেছে যে সার্টেন কাইন্ড অফ মিডিয়া তারা কোনো পার্সপেক্টিভ থাকে না, তারা একটা পার্সপেক্টিভই কথা কয়। অ্যান্ড আমি মনে করি কাইন্ড অফ ইটস ট্রু কাইন্ড অফ, মানে অনেক সময় এমন হয় যে পার্সপেক্টিভ চেঞ্জও না, আর আমরা এমন পার্সেপটিভ দেখা আমরা এমন পারসিভ করি যে আচ্ছা মেবি এটাই ঠিক। বাট তুমি যে বললে সোশ্যাল মিডিয়া জিনিসটা, সোশ্যাল মিডিয়া কিন্তু কারোর পক্ষ নেয় না। সোশ্যাল মিডিয়া যে ম্যাক্সিমাম যে জেনজি যে মিডিয়া বিটুইন সোশ্যাল মিডিয়া, হোয়াটস দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ সোশ্যাল মিডিয়াতে আমরা সব দেখি, যা দেখি একদম রিয়েল, মানে কারণ কারণ কোনো কিছু যদি এটার মধ্যে ট্যাঙ্গেলড ওয়েতে প্রেজেন্ট করা হয় বোঝা যায় জিনিসটা, আচ্ছা এটার মধ্যে কিছু একটা আছে। বাট যখন স্পেশালি এখন মিডিয়া, মানে এখন মিডিয়াও কিন্তু এমন না যে 40-50 ইয়ার্স ওর চালাইতেছো, কিন্তু 22 বছর 23 বছরের ছেলে স্টুডেন্টস মেয়ে মিললে তারা পেজ বানায়, মেবি মিম পেজই বানায়, কিন্তু মিম পেজের মাধ্যমেই তারা যে নিউজগুলি এমনি তারা তুলে ধরতেছে, জিনিসটা তোমার কাছে ক্লিয়ার যাবে, আচ্ছা এক্স্যাক্টলি এটা হইতাছে। সেম জিনিসটা তুমি টিভিতে যদি দেখো অনেক সময় এ তিল্লারে তাল কইরা কেমন সুন্দর কইরা এটা অনেক সময়। বাট সোশ্যাল মিডিয়াতে যে মানে যদি করে এমন কেউ, ওই কমেন্ট সেকশনে আর যাওন জানা, কমেন্ট সেকশনটা ফুল ইয়ে থাকে। তো আমি মনে করি এই সোশ্যাল মিডিয়ার থেকে যে জিনিসটি আমরা পাইতেছি এটা একটু র আর ট্রান্সপারেন্ট। ওকে, মনে করি জেনজির সাথে বইয়া এবং তোমার যেই কিছুদিন আগে যেটা দেখলা মানে অসম্ভব দুঃসাহসিক একটা আন্দোলন যেটা যন্তর মন্তরের হয়েছে, আমরা প্রত্যেকেই জানি ছাত্ররা মানে শুধুমাত্র ভারতবর্ষ না গোটা দেশে, যে কোনো দেশের কোনো একটা প্রান্তে ছাত্ররা আওয়াজ তোলা মানে দেশের একটা উন্নয়নের পক্ষেই, সেটা কখনো বিপক্ষে বা বিফলে যায় না। তারা যেভাবে দুঃসাহস দেখাইছে অ্যাজ এ মিলিনিয়ার, অ্যাজ এ তাদের প্রজন্মের একটা আগের প্রজন্ম হইয়া, তুমি কি করে ভাবতে পারতেছো বিষয়টারে? না, আমার কাছে তো দেখো যে কোনো কিছুর একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড থাকে অলওয়েজ। এমন না যে আজকে হঠাৎ করে কিছু একটা চেঞ্জ হয়ে গেল এদের প্রোটেস্টের কারণে হয়ে গেছে, হঠাৎ করে মানে দেশের মধ্যে চারপাশে মানে খুব শান্তি বিরাজ করতেছে, সত্যযুগ শুরু হয়ে গেছে। বিষয়টা এমন না, যে কোনো সময় যে কোনো কিছুরই একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড থাকে। এবার এইটা যেটা হলো, একটা তো কি যে ততদিনে যেমন যে বিষয়টা নেওয়া হয়েছিল মানে স্টার্টিং হয়েছিল ফার্স্টে কিন্তু জেনজিরা খুব একটা ছিল না,
ফার্স্টে ওই যে সায়েন্টিস্ট যিনি ছিলেন সোনাম ওয়াংচুক, যিনি নিজে একজন এডুকেশনিস্ট আমি মনে করি, কারণ কি উনি ওনার জায়গাতে স্কুল খোলা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে একজন মানে হ্যাঁ হ্যাঁ একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে, একজন নাগরিক হিসেবে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু উনি কথা বলছেন, এর লেগে উনি জেলেও গেছেন। তো তারপরে উনি এটা শুরু করছেন। এরপরে এটার থেকে ধীরে ধীরে যখন দেখলো মানুষের মনে, তো দেখো আমি আজকে যেটাই করি তার ইম্প্যাক্ট মানুষের মনে থাকবো, পজিটিভ হোক নেগেটিভ হোক। তো এই নেগেটিভ জিনিসগুলো তো মানুষের মনেও গেছে, কোথাও না কোথাও আমি কথা কইতে পারি না পারি। ইনফ্যাক্ট তুমি যে ওটা জিজ্ঞেস করলা যে গদি মিডিয়ার কথা, তারাও তো জানে সত্যিটা, এমন তো না যে জানে না। এবার আমি যদি শুধু গদি মিডিয়ার ব্যাপারে কই, এটা আমি পরে আইতেছি যেহেতু জেনজির এটা উঠছে, তাহলে জেনজি যেটা করছে ততদিনে লাইক তারা আবার রি এক্সামিনেশন ডিক্লেয়ার করে দিছিল, হ্যাঁ, এবং ডিক্লেয়ার করার পরবর্তীতে আবার সিলেকশন হয়েছে, সব প্রসেসগুলি গেছে। তাহলে এরপরেও আমি যদি একটা ইয়ে করি যে এই যে রেজিগনেশনটা, এই রেজিগনেশনটা ইজ কাইন্ড অফ ওয়ার্নিং। আর ঠিকই আছে, জেনজি করবো না তো কে করব, মানে অ্যাটলিস্ট স্টুডেন্ট করবো না তো কে করব, কারণ আমরা যারা অলরেডি একটা প্রফেশনাল জায়গায় আছি তখন আমাদের নানান রকম চিন্তা থাকে, আমাদের ফ্যামিলির চিন্তা, ইকোনমিক ব্যাপার স্যাপার যে আছে এগুলির চিন্তা থাকে। ওরা কিন্তু এখন ফ্রি, দে আর ফ্রি টু থিঙ্ক, দে আর ফ্রি টু এভরিথিং। এই যে যেমন এখন কইলো কথাটা যে সোশ্যাল মিডিয়া, এটা র সোশ্যাল মিডিয়া, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে সোশ্যাল মিডিয়া তোমার কাছে কি, সোশ্যাল মিডিয়া ইজ লাইক মুদির দোকান। মানে যে মুদির দোকানে আমি গেলে আমার জীবন মানে জীবনদায়ক চাল ডাল এগুলি পাই, আবার ওইখানে গেলে ওই সিগারেটও পাই, আমার ইচ্ছা যে আমি কোনটা তুলুম। সো এটা একটা খুব পজিটিভ দিক সোশ্যাল মিডিয়ার। আবার নেগেটিভ দিক হলো ওই মানুষ অ্যালগোরিদম যে কনসেপ্টটা আছে, আমি যদি নেগেটিভ দেখি তাহলে আমার কাছে নেগেটিভই বেশি আইব, বাট দ্য ট্রুথ ইজ পজিটিভও আছে নেগেটিভও আছে। তো ওই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করা আমরা যদি চিন্তা করি তাহলে মনে হয় আমরা নিউট্রালি আগাইতে পারবো আর কি। তো জেনজি মানে এট দ্য এন্ড অফ দ্য ডে কনক্লুড যদি করি, জেনজি প্রোটেস্টটা আমি সাপোর্ট করি, এই ওয়ার্নিংটা দরকার ছিল। আর এটা নিয়ে যে বাদ বাকি যে কথাবার্তাগুলি, যে কোন জায়গায় কোন একটা জেনজি মিসবিহেভ করছে বা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বা কেউ কেউ বলছে যে ফরেন ফান্ডেড, ইটস এ পার্ট অফ দ্য গেম। এই পুরা প্রসেসের এটা পার্ট, এটা আগেও হয়েছে, এটা এমন না যে এখন, এটা আগেও যখন এরকম হয়তো তখন কইতো যে ওইখান থেকে ফান্ড হয়েছে, ওই জায়গা থেকে ফান্ড হয়েছে, কিন্তু যে প্রবলেমটা ছিল এই কারণেই ফান্ড হয়েছে। আরো একটা কোয়েশ্চেন যেটা আমি জানি না তোমাদের কাছে মনে হইব কিনা, যে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেছি যে কোনো একটা জায়গায় আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যিনি আছেন ওনারে ভীষণ কুরুচিকর একটা পোস্ট করতেছি, আমরা মিম করতেছি। সেই সঙ্গে আমি যদি এই বিষয়টারে একটু আলাদাভাবে রাখি, আমরা এও দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের আমাদের সবার যিনি নায়ক, যিনি আমাদের দেশ স্বাধীন করছেন এবং স্বাধীন করার পেছনে যার হাত ভীষণভাবে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনারে বিভৎসভাবে মানে ওনার গলায় জুতার মালা দেওয়া হয়েছে। এই পোস্টটাও আমার কাছে আছে, আমি পারলে আমি স্ক্রিনে দেখাতে পারি, আমার কোনো অসুবিধা নাই। সেই দুঃসাহসিক বিষয়টা করার পর তো সরকার কোনো পদক্ষেপ নিছে না, তো সেইখানে স্বাধীনতার তো প্রশ্ন আসেই। অন্য দেশ সেটারে কিভাবে দেখতেছে যদি এক্সপ্লেন করো। এই এই জিনিসটা স্বাধীনতা যে জিনিসটা না, এই এত কিছু করার পরের যে এই যে মানে এমন একটা মানুষ যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ লাইক এ রোল, মানে রোল মডেল ফর, এটা জেনজির জন্য কিন্তু এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ লাইক এ হিরো। মহাত্মা গান্ধীরে কিন্তু অনেকে আবার আমরা জেনজির মধ্যে তাই না কিন্তু খুব আবার একটু ক্রিটিসাইজ করা হয়, ঠিক আছে 50% লোক ক্রিটিসাইজ করে, 50% মানে যারা জেনজি আছে তারা আবার না ঠিক আছে মহাত্মা গান্ধী, বাট নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ লাইক হিরো, হিরো না আসলে হিরো। ফ্রিডম ফাইটারের মধ্যে যদি আমরার মধ্যে যদি কেউ আমরা একদম প্রথমে তুলে ধরে গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে ওই জিনিসটা যে এই যারাই করছে মেবি আই ডাউট যে এটা জেনজি কি না, বা না জেনজি না, আমি বলছি দেশের মানুষ, দেশের মানুষ তো দেশের মানুষ। কারণ আমি আমার দেশের যা করুম সেটা যেহেতু সোশ্যাল মিডিয়া, তার পরিধি তো অনেক বড়। আজকে বাংলাদেশে কি হইতেছে সেটা আমরা সবাই দেখছি, একদম একদম, এবং আমেরিকায় কি হইতেছে সেটা সবাই দেখতেছিস। তো সেই জায়গাতে দাঁড়ায়া আমার দেশের মহানায়ক যিনি, তারে এরকম উদ্ধত অবস্থায় বা আমি এত বড় স্পর্ধা কি করে দেখাইতে পারি?
তো সেই জায়গা থেকে দাঁড়ায় একজন ভারতের সুস্থ স্বাভাবিক সাধারণ নাগরিক হিসেবে তোমার বলা আর কি। না 100 বার, এটা এটা তো একদমই আমি মনে করি তো আমরা প্রোটেস্ট করি কোনো কিছু নিয়ে একটা যে ঠিক আছে সব কিছু আমি ভালো লাগতে না পারে, ঠিক আছে, আমার পয়েন্ট অফ ভিউ তোমার পয়েন্ট অফ ভিউ সেম হবে এমন কথা না, বাট সবার পয়েন্ট অফ ভিউ যেমন হোক না কেড়ে সবার একটা লিমিটেশন বোঝা দরকার যে আচ্ছা এতটুকু অব্দি আমি করতে পারি। যেমন এই প্রোটেস্টের মধ্যে প্রোটেস্টের আমি যদি একটা ভালো দিক কই প্রোটেস্টের, যেটা আমিও প্রোটেস্ট নিয়েও আমি স্টুডেন্টসরা সাপোর্ট করছি, বিকজ আমিও অ্যাডটেক নিয়ে কাজ করতেছি আনফর্চুনেট, মানে এটা কি করবো স্টুডেন্টসরা দুঃখটা আমিও বুঝি যে তারা কোন জায়গায়, যেমন নিটের আমার রিলেটিভের মধ্যেই আছে বা আমার অ্যাপ ইউজ করে মেবি আমার কানেকশনে আছে এমন, তারা খুব বাজেভাবে মেন্টালি এফেক্ট হয়েছে জিনিসটাতে। জিনিসটা খুবই এফেক্টিভ মানে আমিও জানি, কারণ একটা এক্সাম যে নিট এক্সাম কো যেই এক্সাম খুবই মেন্টালি খুব টায়ারিং, ঠিক আছে। এই যে প্রসেসটা মানে আমিও আমার যদি কেউ কয় যে তুমি আবার ফিরে যাবে না, আমি না আমি আর যাইতাম না ফিরে, এতটুক টায়ারিং জিনিসটা। তো সবার একটা গোল থাকে যে আচ্ছা 5 তারিখ আমার শেষ, এরপর আমার জীবন শুরু। ইটস লাইক আমি একটা ঘরের স্বপ্ন দেখছি, ঘরটা এমন হইব, কালারটা এমন হইব, এই ঘরের মধ্যে এই ফার্নিচার হইব, সব রেডি আমার, হঠাৎ করে শোনা গেছে কি তা পুরো ঘরই ভেঙে নিছে, পুরো ঘরে উড়ে নিছে আমার তিয়া। সো দ্যাটস লাইক ঠিক আছে না, এটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট করছে, এটার লেগে যে প্রোটেস্ট হইছে ঠিক আছে ফাইন, বাট ঠিক আছে তারপরে এটাতে কি হয়েছে যে না গভর্নমেন্টও বুঝছে যে না, যে অখন যদি এরপরে যদি এমন কিছু হয় দেন এই সিচুয়েশনটা আমরা আইতে পারি। সো না গভর্নমেন্টও অ্যাকাউন্টেবল হয়েছে, ভালো ভালো জিনিস, এটা নিয়ে অনেক চেঞ্জেসও আইছে। আর আই গেস ফিউচারও সব জিনিসের মধ্যে এখন অ্যাকাউন্টেবিলিটি যে জিনিসটা আছে, টার্মটা জেনজিরা ইউজ করছে, উই ওয়ান্ট অ্যাকাউন্টেবিলিটি ফ্রম দি গভর্নমেন্ট, এই জিনিসটা নেক্সট আমি অ্যাড্রেস হইব। ওকে, আজকে থেকে 5 থেকে 10 বছর পর অ্যাজ এ টিচার, অ্যাজ এ থিয়েটার আর্টিস্ট হিসেবে তুমি তোমার দেশরে কোন জায়গায় দেখতে চাও, যদি অন্য দেশের সঙ্গে আমি তুলনা করি আর কি সেই জায়গাতে? তুলনা মানে পার্সোনালি তুলনার যে ব্যাপারটা আছে এটা আমি খুব যে একটা সাপোর্ট করি তাও না, আবার একেবারেই সাপোর্ট করি না এটাও না। কারণ ওই দেশের কি হিস্ট্রি আছে, ওই হিস্ট্রির অ্যাকর্ডিং ওই দেশের ওই সময়ের যারা মানে আমরা আম জনতা কই তারা কীরকমভাবে রিয়্যাক্ট করছিল, এটার উপর দাঁড়ায় তাদের একটা মেন্টালিটি তৈরি হয়েছে, সেই হিসাবে গেছে। আমাদের দেশেরটা আবার একটু অন্যরকম। কারেন্ট সিচুয়েশনে যদি আমি কই দেশের মানে মানে অবস্থা বা যেটাই কই, যারা ধরো একটু মানে মেবি আমরা তো ত্রিপুরায় থাকি, খুব একটা এক্সপোজার আমাদের বাইরের নাই, তো যারা ধরো ওই আমরা একটু শহরে থাকি বা ইয়ে করি, আমাদের মধ্যে একটা ইন জেনারেল একটা সিভিক সেন্স নামক জিনিস আছে। ওই সিভিক সেন্স কোনো গভর্নমেন্ট কোনো সিস্টেম আমাদের দিতে পারে না, ওইটা আমাদের বাড়িতেই তৈরি করতে হয়। যেমন আমি একটা অ্যাজ এন এক্সাম্পল আমি কই যে কয়েকদিন আগে যেমন আমি বাইক দিয়ে একটা জায়গায় যাইতেছি, টিউশনে যাইতেছি, তো আমার সামনে দিয়ে একটা গাড়ি গেল, যাওয়ার সময় গাড়ির একটা নামলো, এভাবে একটা ঢিল দিল একটা প্যাকেট, ও প্যাকেটটা একটা বিস্কুটের প্যাকেট ছিল, এটা জাস্ট এখানে এখানে পড়লো আমার এই জায়গার মধ্যে, ঠিক আছে। তাহলে এরকম ধরনের এই লোকটা বা এই মহিলাটা বা এই বাচ্চা ছেলেটা, যদি বাচ্চা ছেলে হয় তাহলে আলাদা, যদি ছেলেটা বা মেয়েটা বা এজেড একটা মানুষ যদি হয়, সেও ছোটবেলায় আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স পড়ছে, সেও জানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তারও শেখানো হয়েছে, আমারও শেখানো হয়েছে, যে ক্যামেরা করতেছে তারও শেখানো হয়েছে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না। তো যদি আমার আজকের থেকে 5-10 বছর পরের ইন্ডিয়ারে বেটার করতে হয়, তাহলে আমার হাতে অন্তত যেটা আছে এটার আগে আমার কারেক্ট করতে লাগবে। কারণ আমি আজকে যে কাজটা করুম তার ইম্প্যাক্ট হয়তো আমার উপর ডিরেক্টলি নাও পড়তে পারে, তার ইম্প্যাক্ট পড়বো আমার নেক্সট জেনারেশনের উপর। কারণ যে এরকম অনেকবার এরকম দেখছি, এরকম করতে ওই যে পানের পিকটা ফালাই গেল, একদম কম বয়সী, আমার থেকে কম বয়সী। এমনও দেখছি যে আমি একটা স্কুলে চাকরি করতাম, আমি একদিন টিউশন সেরা বাড়ি ফিরতেছি, তো ওই স্কুলের স্টুডেন্টটা ইয়েতে ছিল ইউনিফর্মে, সে স্মোক করতেছে। সো এই যে ছোট ছোট জিনিসগুলা যেগুলো একটা মানুষকে মানুষ তৈরি করে, বাকি তো আরো অনেক কিছু আছে, এই সিভিক সেন্সটা আমার দেওয়ার ইচ্ছা। এবং আমি চাই আমার যারা স্টুডেন্ট বা আজকে পডকাস্টের থ্রুতে বা ইন ফিউচারেও আমি যে ফেসবুক লাইভ করি, সেই মানে এই ব্যাপারটাতে তারাও অ্যাওয়্যার হোক, কারণ দে আর দ্য ফিউচার। আমি এখানে জেনজি জেন আলফা হিসাবে আলাদা করি না, বাট অ্যাটলিস্ট দে আর দ্য ফিউচার, উই আর অলসো দ্য ফিউচার। আমি আজকে করলে তখনই আমরা দেখা কেউ শিখবো। হ্যাঁ, যেটা আমি যেহেতু ঠাকুর দীক্ষিত, ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আমি,
তো উনিও এই কথাটাই কইছেন যে আমাদের আচরণ করে শিখাইতে লাগবে যে কোনো জিনিস। যদি এটা করতে পারি অবশ্যই অন্তত পক্ষে এই দিকটা দিয়ে দেশ অনেক উন্নত হবে। এবং তারপরে যেটা এটা সেটা হলো অ্যাওয়ারনেস, ওই যেটা কইলো এই যে জেনজি অ্যাওয়ার খুব ভেরি গুড থিং। তো ওই অ্যাওয়ারনেসটা একটু ধরতে লাগবে। আচ্ছা, একটা একটা বিষয় যেটা আমার কাছে সবসময় মনে হয় যে দেখো, ধর্ম আমার, আমি মুসলিম হইতে পারি, আমি হিন্দু হইতে পারি, এই যে ধর্মের একটা পোশাক আমি পইরা আমার দেশটারে পরিচালনা করতেছি, সেখানে কোথাও কি নতুন প্রজন্ম, আমার পরে যে তোমার পরে যে প্রজন্ম হইতেছে, তাদেরকে কোনো লাভ হইব তোমার আজকের ডেটে কি মনে হয়? দেখো, এটা খুব ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দিতে লাগবো, বিকজ গোটা দেশ জুইরা আজকে আমরা দেখতেছি শুধুমাত্র রাজনীতি, রাজনীতি মানে যারা নাকি সরকারে তারাই তো দেশটা চালাইতেছে, এবং তারা যেভাবে দেশটা চালাইতেছে তারা আমাদের অভিভাবক, সে যে দলই হোক, আমি বিরোধী পক্ষ হই বা আমি সাপোর্টার হই, ডাজন্ট ম্যাটার, বাট তারা আমার অভিভাবক। ওই জায়গাটার থেকে এই যে ধর্মের রাজনীতি, নো ডাউট আমি অন ক্যামেরায় কইতেছি রামের রাজনীতি, এবার আমি রাম রাম চিৎকার করে যদি রাবণের মতো কাজ করি, তাইলে কি আমার দেশটা, আমার প্রজন্ম কি শিখবো? তোমার কাছে কি মনে হয়? না, আমি সত্যি কথা এটাই কইতে চাই যে এই যে ইন্ডিয়াতে যে ধর্ম নিয়ে যে একটা সেন্স আছে, ইন্ডিয়াতে ধর্মের লেখা কিন্তু ঠিক আছে, আমরা কালচার ইজ অল অ্যাবাউট ধর্ম, ঠিক আছে, ধর্মের কালচারটা ইন্ডিয়ারে অন্য দেশের থেকে ডিফারেন্ট করে ইজ আওয়ার কালচার, এন্ড কালচার ডিপেন্ড হয় আমার ধর্ম দিয়া। বাট ইন্ডিয়া যে খুব বেশি ইমপ্রুভ হইতে পারতেছে না, এটার পিছনে একটা কারণ হইছে এই যে কালচারটা, এই যে মানে ডিভিশন অফ কমিউনিটি, ডিভিশন অফ কালচার, এটা ধর্মের পরে হইব কাস্ট বেসিসে, অনেক কিছুর বেসিসে যে ডিভিশনটা, ওইটার লেগা মেবি ওই যতটুকু গ্রোথ ইন্ডিয়া ডিজার্ভ করে ওই গ্রোথটা হইতেছে না। ইভেন এখন এটার ইউজ কইরা আমি কালকে দেখতেছিলাম, যেহেতু বিজনেস নিয়ে অনেক কথা হয়, আমি বিজনেস শুরু করছি, এই যে ধর্ম নিয়ে একটা বড় বিজনেসও শুরু হয়েছে এখন। যেমন আমি তোমার কই কেমন বিজনেস, যেমন ই পূজা, বাড়িতে বইয়া তুমি পুরো বুক করে নিতে পারবা যে আচ্ছা এখানে ঠাকুরের চরণে তোমার এটা ফুলটা দিয়ে দিব, তোমার নামে দিয়ে দিছে, এটা একটা কোটি, মানে কোটি না, হাজার হাজার কোটি টাকার একটা ব্যবসা শুরু হয়েছে নতুন, এটা খুব ভালো পরিমাণে যাইতেছে। এটার মধ্যে ভজন, মানে পডকাস্ট, এটার মধ্যে তারপরে ওই রিলেটেড গান, এমন অ্যাপ, এমন মানে ইন্ডিয়াতে ধর্ম একটা বিজনেস যেটা অন্য জায়গাতে নাই, ঠিক আছে। তো আমি এটা কমো যে ধর্ম নিয়ে বিজনেস, যেহেতু এটা একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট তো করবোই, ঠিক আছে, এটা তো করে বিজনেস অপরচুনিটি। তো নিশ্চয়ই একটা অ্যাপ চালাতে গেলে আমার ইঞ্জিনিয়ার্স লাগবো, এটা ডিস্ট্রিবিউশন করতে আমার মার্কেটিং কেউ লাগবো, এটা বুঝাইতে গেলে সেলস এর কেউ লাগবো, অনেকটা মানে করবো। এটা ধর্ম নিয়ে চাকরি কে দিতেছে সোজা কথা এটা। বাট আমি এটাই মনে করি যে ধর্মর যে এত মানে একটা জিনিস ধর্ম নিয়ে যে, আমি যদি জিজ্ঞেস করি তোমারে আমার দেশে এখন কি মন্দির দরকার না হাসপাতাল দরকার, তাহলে তুমি কি কইবা? আমি মনে করি মেন তো হাসপাতালের দরকার, বাট এমনও না যে মন্দির দরকার নেই, মন্দিরটারও 100% দরকার আছে। বিকজ এটা আমার সেন্স অফ ফিলিং যে এট দি এন্ড অফ দি ডে যখন দুনিয়াতে কিছুই ভালো লাগে না, তখন যদি একটা মন্দিরে গিয়ে আমি বই, ইট ফিলস লাইক যে না আমি আমার নিজের বুঝতেছি। দক্ষিণেশ্বর বা মানে এই কালীবাড়ি যে কলকাতার যে, ওইখানে গেলে যে ফিলিংটা মেবি এটা এক্সপ্রেস করার মতো না যে জিনিসটা কি ফিলিং হইতাছে। এটা আমি কোনো খাতা কোনো ঈশ্বরের কাছে যাওয়া বা একটা মন্দিরের সামনে, বুদ্ধ নিজেও একজন দীক্ষিত, তার কাছে আমি আমার মনের শান্তি নিয়ে যাইতে পারি, কিন্তু তার কাছে আমি দেশের উন্নয়নের জন্য যাইতে পারি না। আমার দেশের উন্নয়ন শুধুমাত্র ওই যে আসনে বয়ে রয়েছেন তিনি করতে পারবো, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় এখন জেনারেশন, তোমার জেনারেশন, তারপরের যে জেনারেশন, তারারে কিন্তু তুমি 7, 5, 9 বুঝাইতে পারতাম না। তুমি যাই কো, তারা ওই জেমিনিতে গিয়া কইব জেমিনি ওই কোশ্চেনটা করছে, এটার আনসারটা কি হইব, আই এম রাইট? এটাই তার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার, একদম হ্যাঁ, একদম ক্লিয়ার যে আমি কি মুদ্রা উঠাইতাছি। আজকে আমার যদি রাস্তা নিয়ে সমস্যা থাকে, দেখো আমাদের গোটা শহর জুড়ে রাস্তা নিয়ে এই সময় একটা খুব বড় সমস্যা আছে, আমি জানি এই সমস্যার সমাধান হইব,
সমস্যা ঝুল্লা থাকতো না, নিশ্চয়ই সমাধানের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সমস্যাটা তৈরি করা, হ্যাঁ সমাধানও হইব। কিন্তু এই মুহূর্তে আমরা যে সমস্যাটা ফেস করতেছি তার নিয়ে আমরা দুই কথা কইতাছি, আর আমরা কইতাছি, কেউ যে এরকম না আমরা কইতাছি না, কিন্তু আমরা যারা এখন কইতাছি তারা কিন্তু কইতো না, আমরা কইতাছি তার অ্যাকশন নিব একদম। এভাবে একটা থেকে আরেকটা প্রজন্ম আমরা মানে বুঝতেছো তো ব্যাপারটা, যে আমরা একটা আন্দোলন একটা রেজিগনেশন করাতে পারে, একদম। এর পরের আন্দোলনটা শুধুমাত্র রেজিগনেশন না, আরো অনেক কিছু করাতে পারে। বোধহয় যদি আমি একটু ভুল না করি, যে তুমি যেহেতু থিয়েটারের সঙ্গে যুক্ত, বহু বছর ধরে নাটক করতেছো, এবং আমাদের দেশ এবং গোটা রাজ্যে এই যে নাটক তো সমাজের একটা দর্পণ, এটা আমরা সবসময় জানি। যদি আমি তোমারে একজন নাট্যকার হিসেবে কই যে দেশের পরিবর্তন বা দেশের আরেকটু, আমি চাইতেছি আমার দেশটা এরকম ভাবে, তার জন্য নাটক কতটা মানে গ্রহণযোগ্য সেটা যদি তুমি একটু কও। নাটক গ্রহণযোগ্য এটা ডিপেন্ড করে যে দেখতেছে নাটক। তো তার প্রথম কথা হলো, দৃষ্টিভঙ্গির উপর। প্রথম কথা হলো মানে নাট্যকার বা নাট্যশিল্পী আমারে যদি কোয়া হয় এটা খুব ভুল হইব, কারণ আমার থেকে অনেক সিনিয়র যারা প্রকৃষ্ট অর্থে নাট্যকার, নাট্যশিল্পী, মানে নাট্যকর্মী, আমি নাট্য শিক্ষানবিশটাই ঠিক আছে, আচ্ছা, যে তাদের কাছ থেকে এখনো শিখতেছি এবং এই শিখার শেষ করে জানি না। এবার যদি দ্বিতীয় প্রশ্নে আসি, যে ওই এটা মানে যে দেশ পরিবর্তন করতে গেলে আমার যে পার্সপেক্টিভটা অ্যাজ এ মানে থিয়েটার আর্টিস্ট, বা আমি যদি একদম পরিষ্কারভাবে কই, আমি নিজে যদি নাটক লিখি সেই ক্ষেত্রে নাট্যকার এবং পরিচালনা করলে পরিচালক, আমার পার্সপেক্টিভটা যখন মানুষের কাছে পৌঁছায়, তার মানে মানুষের আইতে লাগবো, তার মানে মানুষের এটা জানতে লাগবো যে নাটক নামক একটা কনসেপ্ট আছে, শুধুমাত্র রিলের মধ্যে সেটা সীমাবদ্ধ না, রিলও হতে পারে অবশ্যই। আজকাল 1.5 মিনিটে 2 মিনিটে যে ধরনের ভালো ভালো কাহিনী আমাদের সামনে খুব ছোট ছোট ভাবে আয়া পড়তেছে, এটা খুবই প্রশংসাযোগ্য, এবং আমার মনে হয় ওই রিলগুলিও আমাদের মনে কোথাও না কোথাও ইম্প্যাক্ট ফেলে। তাহলে আমি যদি সবটা কথা ঘুরাই, যদি এটা একটা প্রজেক্ট হিসাবে দেখি, এটা একটা নাটক হোক বা একটা ন্যানো ড্রামা হোক, এই হিসাবেও যদি দেখি, অবশ্যই সেটা খুব অবশ্যই ইম্প্যাক্টফুল। আমাদের থট প্রসেসটাকে সে কন্ট্রোল করতে পারে। কারণ আমি যদি আজকে দেখি, আমি যখন মহাভারত বা এগুলোর ব্যাপারে যাই না, কারণ এখানে তাদের একটা টেন্ডেন্সি হলো যে আমাদের ওই ফিলোসফিটা যাতে আমাদের শেখাতে পারে। আমি আজকে যদি লাইক একটা সিনেমার নাম যদি কই, কালকি, একটা সিনেমা বাইরে ছিল যেখানে একটা কাল্পনিক কর্ণ এই সব অ্যাঙ্গেলগুলি আসছিল, ওইটা কি আমার মনে কোথাও না কোথাও ইম্প্যাক্ট ফেলছে না? আমার মনে হয়েছে না যে আরে বাহ, এই আমাদের তো তাহলে এরকমই অবস্থা হইতে চলছে। কারণ আমি যদি এই যে চারপাশে এত গাছ কাটা চলছে, এত চলছে, গাছ আর লাগানো হয় না, ঠিক আছে, আর বড় শহরগুলিতে অলরেডি, স্পেশালি দিল্লিতে একুইয়ের পরিমাণ কই গেছে গিয়া, ওইখানে মানুষের থাকতে প্রবলেম হইতেছে ধীরে ধীরে, নানান রকমের রোগ যেগুলো আমাদের বাবা মা ফেস করছেন, ইভেন আমরাও ফেস করছি না হয়তো বা কিছু ক্ষেত্রে, আমাদের যে পরের জেনারেশন, আমাদের ভাইপো ছোট ভাইয়েরা যেগুলো ফেস করতেছে, তাহলে তো আমরা ওইদিকেই যাইতেছি। তো ওইখান থেকে বিলিফ সিস্টেমটা তৈরি হয়, ওইটা পরিচালক আমার মধ্যে তৈরি করতেছে, এটা দিয়েও আমাদের থটটারে কন্ট্রোল করা যায়। তাহলে যত ভালো নাটক, যত পজিটিভ নাটক, যত কালচার্ড নাটক, তত ভালো সোসাইটি, তত ভালো সোসাইটি মানে তত ভালো দেশ, পরিষ্কার একদম। এবং মানে আমার কাছে মনে হয় যে আজকে তোমরা দুজন, তুমি যে আইছো, এই যে তোমার মানে তোমার ক্ষেত্র যেটা তুমি দেশে যেরকম ভাবে দেখো, আমি যদি খুব ভুল না করি, যে আজকে তুমি যেই ভাবনায় আগাইতেছো, সেই ভাবনায় যদি আরো একজন ছাত্র বা যার নাকি ভাবতে ভয় লাগে, সবাই তো আর স্বপ্ন দেখতে পারে না, স্বপ্ন দেখতে ভয় পায়, তুমি তারে এই দেশে থাইকা, এই রাজ্যে থাইকা কিভাবে মোটিভেট করবা? মোটিভেট আছে না, মোটিভেশন জিনিসটা খুব টেম্পোরারি আমি মনে করি। কারণ ওই আগে কি হইতো, একটা ক্রিয়েটার আসলো, তাই না, সন্দীপ মহেশ্বরী ভাই, হ্যাঁ আগে খুব বেশি একটা মানে ক্রেজ, তো কেউ কিচ্ছু করতে ইচ্ছে হইতো না, রাত্রেবেলা 9টার দিকে গেলে সন্দীপ মহেশ্বরী একটা ভিডিও দেখে এলাম, বাস সারা রাত্র যে আজকে মানে শেষ সকালবেলা হইলো, মোটিভেশন শেষ। ওই সেম মুভিতে একটা খুব রিভলিউশনারি মুভি দেখা লিছি, বা অটোবায়োগ্রাফি দেখা নিলাম, মানে বায়োগ্রাফি দেখা নিছি, মোটিভেশন পাইছি, নেক্সট দিন সকালবেলা মোটিভেশন শেষ। যারা শুরু করতে চায়, যার মধ্যে ভাবনা আছে, একটা জিনিস কম, যে শুরু করাটাই সবচেয়ে বড় কঠিন কাজ। মানুষে ভাবতে এমন, আচ্ছা এটা শুরু করলে এটা কি হইব, এটা করলে এটা কি হইব, এটা করলে ওইটার কি ফল হইব, এই যে ভাবনা চিন্তা, যে 99% ক্যান্সার উঠে থাকে,
আচ্ছা 1%-এর মধ্যে যারা সাকসেসফুল হইতেছে তারা এটাতে হইতেছে যে আজকে ভাবছি মানে আজকেই, যেমন আমার কেমন, আমি যখন একটা জিনিস নিয়ে ভাবছিলাম রাত্রেবেলা 3টার দিকে আমি ফোন করছি আমার বন্ধুরে, রাতে 3টায়, রাত্রে কইতাম না এটা মানে 3টার দিকে ফোন করছি, ভোরবেলায় ঘুম আমি। তো কয়জন করবো 3টার দিকে ফোন, না এইটা রাত্রেবেলার কথা আইছে, সকালবেলা ওইটা নিলে কথা কম, সকালবেলা আইতে আইতে এনার্জিটাও শেষ, শেষ, ঠিক আছে এটা এক সপ্তাহ পরে কন্টিনিউ করি। এই এক সপ্তাহে কেন 10 বছর যাবো গা, কেউ বুঝতো না। তো আমি মনে করি এই মোটিভেশন ছাড়া যে যদি একটা মোটিভেশনের বাইরে যদি একটা ইয়ে হয়, এটা হচ্ছে শুরু করো, এরপরে যে কি সুন্দর করে জিনিসটা একটার পর একটা কষ্ট তো হইব 100%, বাট কষ্টের সলিউশনও আছে। রিসেন্টলি আমরা দেখতে পাইছি কমনওয়েলথ গেমসে যারা এই মুহূর্তে মেডেল পাইছে তার মধ্যে নর্থ ইস্টের একটা আমরা ছোট্ট গল্প দেখতে পাইছি, যেখানে খুব একটু ইনসাল্ট ফিল করছে সেই খেলোয়াড়, যেখানে নর্থ ইস্টের ম্যাপটা কোথাও নাই, যেখানে নর্থ ইস্টের ম্যাপ নাই সেই জায়গাটার থেকে মানে এই ইনসাল্ট ফিলটা তো অনেক জায়গাতে অনেক রকম ভাবে চায়না আখ্যায়িত করেও করা হয়েছে নর্থ ইস্টের লোকেরারে, তুমি সেটারে কিভাবে দেখো? অবভিয়াসলি খুব ভালো নজরে তো দেখি না। তার মানে এখানে একটা প্রশ্ন আসে, তাহলে নর্থ ইস্ট কি পিছায় আছে? হ্যাঁ, নর্থ ইস্ট পিছায় আছে তাদের মাথার মধ্যে। মানে আমি যদি আজকে একটা কিছু রেডি করতে যাই, হ্যাঁ, তাহলে আমার মাথায় যেটা আছে এটা দিয়ে তো আমি রেডি করুম। যে ছবি আঁকে সে জিনিসটা যেভাবে দেখে এভাবেই তো আঁকে। আর যখন সেটা কোনো কান্ট্রিরে রিপ্রেজেন্ট করতে যায়, এবার আমি জানি যে এই কান্ট্রির মানে কোন দেশের, আরে সরি কান্ট্রি বলছি যেহেতু, এই দেশের কোন রাজ্যের কোন শহরের কোনো পাড়ার থেকে যে কোনো জায়গা থেকে আইতে পারে। এবার খুব স্বাভাবিক, কোনো পাড়ার তো এরকমভাবে ম্যাপিয়ে করা যায় না। বাট একটা জোন যখন আমি জানি যে নর্থ ইস্ট একটা জোন আছে, তাহলে আমার এমনি তো এটা মানে ওইখানে মানে ইনক্লুড করার কথা। তো আমি যেহেতু করতে পারি নাই, তার মানে এটা আমার খামখেয়ালি, মানে যে এটার দায়িত্বে ছিল তার খামখেয়ালি, অটোমেটিক্যালি যে ডিপার্টমেন্ট এটার দায়িত্বে আছে তার খামখেয়ালি, ফলে এখানে পিছায় আছে তার মাইন্ডে। কিন্তু নর্থ ইস্ট কিন্তু আগের সিচুয়েশন থেকে এখন আগাইতেছে। আমি কমো না যে আগে অনেক দূর গেছে গিয়ে, এরকম না, বাট আগাইতেছে। এখনো প্রচুর প্রবলেমস আছে, এই প্রবলেমসগুলো ধীরে ধীরে সলভ হয়েই যাবে, ঠিক আছে। বাট যদি প্রশ্ন করা হয় কেমন নজরে দেখো, অবভিয়াসলি আমি একজন নর্থ ইস্টের বাসিন্দা ভাই, তাহলে সেই হিসাবে আমি খারাপ চোখেই দেখি, আমি ভালো চোখে দেখতে পারি না, সরি ফর দ্যাট। আবার আচ্ছা, একদম শেষের একটা তোমার কাছে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা প্রায় প্রত্যেকটা সময় দেখতে পাই নর্থ ইস্টের লোকেরা চায়না হয়ে আখ্যায়িত করা হয়। একটু আগেই তোমার তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে সেই এক্সপেরিয়েন্সটা হয়েছে? তুমি কি কখনো শুনছো? একদম, মানে মেনলি যেটা হয়, ঠিক আছে, মানে আমরা ত্রিপুরাতে থাকি, মেবি নর্থ ইস্টে ওই জিনিসটা তারা ফেস করে না, এটা স্বাভাবিকলি হয়ে থাকে ইন্ডিয়ার নর্থ জোনে, ঠিক আছে। সাউথ ইন্ডিয়া তো এত একটা হয় না, বাট নর্থ মেনলি দিল্লি, মেনলি আমি কমো দিল্লি মুম্বাই যে সাইডটা, ওইটার মধ্যে এই জিনিসটা বেশি একটু তারা ফেস করছে আর কি। তো আমি এটাতেই কমো যে তারা রে কেমন কেমন নামে কইলাম না, চিংকি চাইনিজ মোমো, ঠিক আছে। মোমো মানে কি তা, কারণ ওখানে মোমো যে সেলাররা হয় ওইরা তারা মিলে নেপাল থেকে বিলং করে, বা তো তারা দেখতে একটু, তারা চোখের যে ওয়েদার, চোখটা একটু ছোট থাকে, এটা যে আমরা যে নর্থ ইস্টের মানুষরা এমনই দেখতো, বিকজ দে আর ট্রাইব, ঠিক আছে। তারা এখানে তারা সব জিনিসটা এমন হয়, বাট এটারে তারা এজ এ চাইনিজ ওই মোমো এজ এ কানেক্ট করে লাই, এইটা তারা ইভেনচুয়ালি খুবই এফেক্ট করে। ইভেন তারা এটা নিয়ে স্ট্যান্ডও নেয়, আর ওইটার মধ্যে সাপোর্ট আমরাই করতেছি। এই কয়েকদিন আগে এই ইয়াতে একটাই দিল্লিতে একটা ইনসিডেন্ট হয়েছে, মেবি সবাই দেখছিল ভিডিওটার মধ্যে, যে ল্যান্ডলর্ডে দুইটা মেয়ে আসিল নর্থ ইস্ট অরুণাচল থেকে, মেবি দিল্লির আসিল, বারবার কইতেছে চাইনিজ। এইসব মানুষের আমি কমুর শিক্ষার খুব অভাব, তারা জানে না জিওগ্রাফিক যে নলেজ তারা নাই। ইভেন ত্রিপুরা নিয়েও, ত্রিপুরার বাইরে গেলে জিজ্ঞেস করবো যে আচ্ছা ত্রিপুরা জায়গাটা কই, আচ্ছা আরে বাবা ত্রিপুরা জায়গা কই, মানে তোমার যদি এদুরই ক্ষমতা নাই যে তুমি 22-23, তো তুমি অ্যাটলিস্ট স্টেটের নাম লেছে তুমি মনে রাখতে পারো, তো তুমি কি বড় লেভেলের মানুষ হইলা, ঠিক আছে না, এটা কোনো মানি হয় না। তারা অ্যাওয়ারনেস সৃষ্টি করাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। ইন্ডিয়াতে থাকতে ইন্ডিয়ার ব্যাপারেই জানো না, তুমি কালচারও বাধ্য, অ্যাটলিস্ট নো দি স্টেটস অফ দি নেম, অ্যাটলিস্ট নর্থ ইস্টে কেমন মানুষ থাকে এটারে অ্যাড্রেস করো, এতটুক করো, আগে ইদুরই করে লো, বাকি দেখা যাবে। একদম একদম শেষে তোমার কাছে আইতেছি, আমরা এখানে এখন আমাদের দেশে একটা বিষয় ভীষণভাবে দেখতেছি, আমরা 6-7 বছর ধরে এটা আমি লক্ষ্য করতেছি, এবং এটা তুমিও লক্ষ্য করতেছো, হর ঘর তিরঙ্গা। আমার দেশের
স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এই এপিসোডটা করতেছি, এবং 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। তো এই নিয়ে অনেক আমাদের গর্ব অহংকার সব কিছুই আছে। যারা রক্ত ঝরায় দেশটা স্বাধীন করছে তারাই হয়তো বা এখন ক্রিটিসাইজ করে অনেক মানুষ, যে আদৌ তারা কি এই করছিল সেই করছিল কইরা। কিন্তু আক্ষরিক অর্থে আমি যদি দেখি আমার স্বাধীনতা, এই যে হর ঘর তিরঙ্গা হইতেছে, দেশের পতাকা অনেকেই যে দেখতেছে, আমি নিজে দেখছি। হ্যাঁ, আমি হয়তো আমার মুঠোফোনটা দিয়ে হয়তো ছবি তুলছি না, এমন অনেক জায়গাতেই প্রুফ আছে। কেউ হয়তো বাজারে গিয়া কোনো বাজার যিনি আসেন তারে হর ঘর তিরঙ্গাটা পতাকা দিয়ে এলো। এবার সে যেই জায়গাটাতে পতাকাটা লাগাইতেছে, আদৌ কি সেই জায়গাটাতে পতাকা লাগানোর কথা, বা আমরা পতাকাটা কিভাবে ব্যবহার করি সেটা যদি তুমি একটু কও আর কি। সবটাই একটা সেন্সের ব্যাপার। মানে আমি এমন একটা জায়গাতে আছি বা এমন একটা জায়গাতে আমি বিজনেস করি যে এখানে আমার জায়গা নেই, বাট আমার মনে হইতেছে যে না, আজকের দিনে আমার পতাকাটা ওঠানো দরকার। কারণ আমার মধ্যে ওই সেন্সটা আছে, হয়তো বা আমি বাবা ঠাকুরদা কারোর কাছ থেকে শুনছিলাম, কিংবা আমি এখন তো ছবি মানে ফিল্মস আসে, ওই ফিল্মসগুলির থেকে দেখে আমরা বুঝতে পারতেছি যে তারা কতটা কষ্ট করছিল। এটা সাধারণ ব্যাপার না। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্টোরিটাও শুনি, এমন ভালো জায়গাতে এই বিশাল বাড়ি, মানে এরকম লেভেলের একজন মেধাবী একজন লোক, সে মানে আমারে যদি কেউ এখন সরকারি চাকরি দেয়, আমার পক্ষে মানে আমার ক্ষমতা আছে যে আমার যদি একটা ক্লারিক্যাল জবও দেয়, আমি বলবো না, আমি করব না, আমি একটা অন্য কিছু করতে চাই। এই মানে লোকটা খুলে ভুল হইব, এই মানুষটা বা এই মহামানুষটা তার থট প্রসেস কোন লেভেলের, সে সমস্ত আরাম সব কিছু ছাইরা সেটা সে ইন্ডিয়াতে আয়া সেটা কইছে যে এইবার আমার যে মেধাটা এটা আমি আমার দেশের কাজে লাগাবো। আমি এবার এটার থেকে ইন্সপায়ার হইলাম। এবার আমার কাছে এমন হইতেই পারে যে আমার জায়গার একটা অভাব বা ইয়ের অভাব, কিন্তু আমার ভিতরে ওইটা আছে, ওইটার থেকে যদি আমি একটা কিছু করি তাহলে সেটা ওকে। কিন্তু যদি হর ঘর তিরঙ্গা যদি শুধু এই কথাটা মাথায় রাখি, এটা একটা কর্মসূচি। এই কর্মসূচিটা কেন, যাতে আমরা ওই একটা দিন অন্তত পক্ষে জাতীয় পতাকাটারে দেখি, এবং ওই জাতীয় পতাকা দেখা যাতে আমাদের মনে পড়ে যে আমাদের লেগে কারা কারা কি করে গেছিল, যাতে আমরা আজকে এখানে হ্যাপিলি চলতে পারতেছি। ঠিক আছে, অ্যাটলিস্ট কিছুটা লেভেলে এখনো যাদের নলেজ সেরকম নাই, তারা অনেক অনেক ব্যাপারেই তারা পিছায় রয়েছে, কিন্তু আমরা যাতে এটা করতে পারি। এই কর্মসূচিটা যে কোনো গভর্নমেন্ট হোক সে শুরু করতেই পারে, কিন্তু তার যে এসেন্সটা, তার যে ভিতরের যে এটা আমাদের সত্তাটা, এইটা আমাদের করতে হইব। তখনই গিয়া ওই জায়গা, তার একটা ব্যবহার আমরা অনেক জায়গাতেই দেখতেছি যে ইন্ডিপেন্ডেন্স ডে ফেস্টিভ্যালটার পরে বা উদযাপনটার পরে যেটা সুতার মধ্যে যে পতাকাগুলো, কাগজের পতাকাগুলো লাগানো হয়, সেগুলো দড়ি ছিঁড়া পড়তেছে নিচে, আমরা বহুবার দেখছি। কিন্তু আমরা কখনো দেখছি না এত দেশভক্তি থাকা সত্ত্বেও এটা নিয়ে কোনো আলোচনা করতে। ওইটা নির্বোধিতা, ওটা নির্বোধ করা হয় যারা এরকম করে না। যেমন মানে আমি যে স্কুলের সাথে এখন যুক্ত আছি, আমরা যেমন ইয়ের পরে আমরা কেউ না যেতে পারলেও কারোর না কারোর উপর দায়িত্ব থাকে এটা যাতে টাইমলি নামানো হয় বা ইয়ে করা হয়, কারণ তার পিছনে থটটা ইম্পর্টেন্ট। আমি আবারও কই, থটটা ইম্পর্টেন্ট। তাহলে এখন যে কর্মসূচিটা হইতেছে সেই কর্মসূচিটাতে তো পতাকা নামানো হইতেছে না। ইনিশিয়েটিভটা ভালো, ঠিক আছে, পতাকা নামানোর পিছনের নিয়মটা কি আছে, কেন ওই সময় নামানো হয়, এইটা যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারতাম, তাইলে অবশ্যই এটা হইতে হলে যে সন্ধ্যার পর আমরা পতাকা কেন আমরা উপরে রাখতে পারি না বা রাখি না, এটা যদি আমরা প্রপারলি নিয়ে যেতে পারি তাহলে এটা পসিবল হইতেও পারে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কমো যে এখানে আমাদের একটা জিনিসের ব্যর্থতা অবশ্যই আছে, কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়ার জগতে আছি। এবং আমি যদি কই যে মানে লাস্ট ইলেকশনটা যে হলো, ইলেকশনের আগে 1 মান্থ এমন একটা সিচুয়েশন হয়েছিল যে আমি পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া ইউটিউবে কিচ্ছু দেখতে পারতেছি না। আমি ওই 1 মাস ভুলে গেছিলাম যে পৃথিবীতে আরও কিছু থাকে, চালালে তো এই অ্যাড আইতেছে। তাহলে তাদের উচিত, পার্টির না, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে পতাকা কেন, কত কিছুতে অ্যাওয়ারনেস ইয়ে হয়, পতাকা কেন সন্ধ্যার পর নামানো হবে, এরকম একটা ইয়ে দিয়ে শুরু করা, তো সেটা শুরু করলেই হয়। আমার সেন্সে মনে হয় সন্ধ্যার পরে পতাকাটাই জেনারেলি মানে ওঠানো হয় না। একটা হতে পারে এই সেন্স যে সূর্যোদয়ের সাথে আমাদের যে দেশ, তার যে জাগরণটা, এটারে কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করে। সূর্যোদয় হয়ে গেছে, এখন পতাকাটা গুছায় রাখি, কারণ সূর্যোদয়ের পরে অনেক কিছু হতে পারে, একটা পাখি উপর দিয়ে যাওয়ার সময়
মানে তার পক্ষে তার এখান থেকে নোংরা পড়তে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই কারণে হয়তো এটা গুছায় ঘরে রাখার মনে হয়। কারণ আমি এরকম একবার সার্চ করছিলাম, আমি এক্সাক্ট কিছু পাই নাই, ওই থিঙ্কিং গুলোরই আমি পাইছি। তো এটা অনেক আগে করছি, তখন এরকম মানে এআই এর জেমিনাই বা ইয়েটা ছিল না। তো তুমি এই প্রশ্নটা করছো, আমি আবার এটা অবশ্যই দেখুন, এবং দেখে আমি খুব তাড়াতাড়ি আমার ফেসবুক পেজে আবার ফিরুম অবশ্যই। একদম একদম। এই যে তোমরা দুজন আইলা টক উইথ ঋতুতে পডকাস্ট আইলে, এবং একটু তো ডিফারেন্ট, দুইবারই তোমাদের দুজনেরই ভাষা নিয়ে ভীষণ প্রবলেম হয়েছে। এক্সট্রিমলি সরি, এটা আমার প্যাটার্ন, এটা আমার স্টাইল, এটা আমার করতেই হইব। না কোনো প্রবলেম হয় নাই, মানে এটা হয়তো শুনতে এরকম লাগতে পারে, জেনারেলি তো এরকম হয় না। বাট থ্যাঙ্কস, তুমি যে এই ভাষায় মানে এলাও করো, এটাতে ভালো, মানে আমরা এক্সপ্লোর করতে পারি আমাদের নিজেদের ভাষা। একদম 100%। সেখানেও আমার নিজের স্বাধীনতা। তো ওই বিষয়টা, এই যে আয়ার এক্সপেরিয়েন্সটা যদি তুমি শেয়ার করো। প্রথমতে এই ভাষা নিয়ে এই যে কথাটা, এই যে আমি যে এইভাবে কইতাছি, যে সেম জিনিস যদি আমি হিন্দি বা ইংলিশে কইতাম, আমার এক্সপ্রেশনস আলাদা থাকতো, মেবি আমি আমার ট্রু সেলফে কইতে পারতাম না, এটা আমার একটা আলাদা সেলফ হইতো। মানে মানুষের তো অনেক রূপ থাকে না, এটা আমার আসল রূপ, যে আমি যে ভাষায় কথা কইছি। আমার মা বাবার লোক এমনি কথা কই, আমার বন্ধুরা, ক্লোজ বন্ধুরা লোক এমনি কথা কই। তোমার লোকে যে ভাবে কথা কইতাছি, আমি মনের একদম রিয়েল সেলফটা, যে দীপরাজ বিশ্বাস কেমন এমন, এটারে আমি তুলে দিতে পারতেছি, যে জিনিসটা মেবি অন্য পডকাস্টে গেলে আমি হিন্দি ইংলিশে কইলে যে এসব ধরতে পারতাম না। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ইস আসলে খুবই ভালো, ঠিক আছে। খুব মানে খুব মজা আইছে আমার, কথাটি কইয়া খুব ভালো ফিল হইছে। তোমারও ঠিক অনেক কিছু আমিও শিখতে পারছি জিনিসটা, ঠিক আছে না, সেই কারণে কিছুই আছে 100%। বুদ্ধ, আমি যেমন শুরুতে কইলাম, আমার খুবই ভালো লাগছে। এখন আমার প্রশ্ন, আমি আবার কবে ফিরে আমু? আরেকদিন এরকম ভাবে এই জায়গায় না হোক, কোনো একটা জায়গায় আড্ডা মারা যাইতেই পারে। একদম একদম। এবং আবার আমি এই প্রার্থনা করি যাতে এই পডকাস্টের আজকে 75th, তো 150th এপিসোডও আসুক, 200 আসুক, মানে উই উইল বি হ্যাপি। একদম একদম। ওই যে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্টলি এরকম ভাবে আগে যাও অবশ্যই। আজকের এই এপিসোডটা আপনারা কেমন লাগছে অবশ্যই জানাইবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই দুইজন যারা কথা কইছে তাদের বক্তব্য আপনার মনের মতো নাই হইতে পারে, কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা মতামত জানাইতে পারেন। যা খুশি তা অবশ্যই করার স্বাধীনতা কাউরই নাই, শালীনতা বজায় রেখে আমরা চামা মন্তব্য করা। এবং আপনার স্বাধীনতা দিবস, আপনি একজন ভারতীয় হিসেবে আজকে এই 80তম স্বাধীনতা দিবস আপনার অনেক অনেক ভালো কাটুক, আপনি অনেক ভালো থাকেন, এবং আপনার লেখা বলা এবং আপনার চলা তিনিই স্বাধীনতা বজায় থাকুক। নমস্কার। নমস্কার।